রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। রূপকথারই গল্প শোনো, আসছে চাঁদের বুড়ি। ম্যাজিক ম্যান পৃথিবীতে সঙ্গে এলো তারি। গল্প হবে, ম্যাজিক হবে, হবে মজার খেলা। তোমরা যদি দেখতে চাও চলে এসো এই বেলা। চাঁদের বুড়ি, চাঁদের বুড়ি, ম্যাজিক ম্যান, ম্যাজিক ম্যান। প্রাচীন ভারতবর্ষে আহমদনগর বলে এক রাজ্য ছিল। এই রাজ্যের সুলতানের বা রাজার সেনাপতি যাদবরাওয়ের অধীনে মল্লজি নামে এক বীর সৈনিক ছিলেন। তিনি চেয়েছিলেন তার পুত্র শাহজির সঙ্গে যাদবরাওয়ের রূপবতী কন্যা জিজির বিয়ে দিতে। একজন সৈনিক তার ছেলের বউ হিসেবে সেনাপতির মেয়েকে চাইছে। এই ভেবে ক্রুদ্ধ হন যাদবরাও এবং মল্লজিকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করেন। মল্লজিও ক্ষুব্ধ হয়ে নিজের গ্রামে গিয়ে চাষাবাদ করতে লাগলেন। একদিন ঘটল এক অলৌকিক ঘটনা। সন্ধে নেমে এলো, আজও গোটা জমি লাঙল দেওয়া গেল না। একা হাতে আর কত পরিশ্রম করা যায়। উফ, শরীর আর বইছে না। কত স্বপ্ন দেখেছিলাম আমার শাহজির সঙ্গে ওই যাদবরাওয়ের ছোট্ট মেয়ে জিজিটার বিয়ে দেব। কি অপমানটাই না করলো যাদবরাও। সেনাবাহিনীর কাজটাই চলে গেল। হে মা শিবানী, চিরকাল তোমার পুজো করে এসেছি আমি। এই কি আমার অদৃষ্টে লেখা ছিল? এ তো দেখছি দুর্যোগ শুরু হবে। ঝড় উঠছে, আকাশ কালো হয়ে এলো। জয় মা শিবানী, রক্ষা করো মা। মল্ল, 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 আমি দেবী শিবানী। শিবানী মা, মা গো, জয় মা শিবানী, তুমি এসেছো মা? হ্যাঁ রে, তোর মনোবাঞ্ছা এবার পূর্ণ হবে। অনেক ঐশ্বর্য পাবি তুই। কি বলছো? আমি ঐশ্বর্য পাবো? কোথায় পাবো মা? কিভাবে পাবো? ওই পশ্চিম দিকে অশ্বত্থ বৃক্ষের গোড়াটা খনন করবি। ওখানেই পাবি গুপ্তধন। গুপ্তধন পাবো মা? গুপ্তধন? হ্যাঁ রে, ওই গুপ্তধন উদ্ধার করে তুই হবি ধনপতি। অনেক ক্ষমতা হবে তোর, পূর্ণ হবে তোর মনস্কামনা। কি শুনলাম, কি শুনলাম আমি? দেবী আমায় গুপ্তধনের খোঁজ দিলেন। পশ্চিম দিকে অশ্বত্থ বৃক্ষের গোড়ায়, এদিকটা পূর্ব, মানে ওদিকটা পশ্চিম। পশ্চিমে অশ্বত্থ বৃক্ষ। আরে আরে, ওই তো অশ্বত্থ বৃক্ষ। যাই তো, গিয়ে দেখি তো কি আছে। না, অনেকটা খুঁড়ে ফেললাম। কোথায় গুপ্তধন? আরে আরে, কিসের যেন আওয়াজ হলো, দেখি তো। আরে, এই তো একটা ঘোড়া।
ঘোড়ার মধ্যে কি আছে? কি দেখছি? এ তো মোহর, রাশি রাশি মোহর। একটা নয়, দুটো নয়, 7-7টি ঘোড়া বোঝাই হয়ে আছে মোহরে। জয় মা শিবানী, জয় মা, তোমার কৃপার অন্ত নেই মা। আমি এবার আমার স্বপ্ন সফল করব। ঘোড়া কিনবো, অস্ত্র শস্ত্র কিনবো, অশ্বারোহী বাহিনী তৈরি করব, তারপর দেখাবো আমার ক্ষমতা। দেখি সুলতানের সেনাপতি যাদব রাও তার মেয়ে জিজির সঙ্গে আমার ছেলে শাহজির বিবাহ না দিয়ে কিভাবে থাকতে পারে। মল্লজি তার উচ্চাকাঙ্ক্ষা পূর্ণ করতে ঘোড়া, তাঁবু এবং অস্ত্রশস্ত্র কিনে 100 অশ্বারোহী সৈন্য তৈরি করলেন। তারপর আশপাশের অনেক জমিদারি দখল করে ফেললেন। তার ক্ষমতার কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। আহমদনগরের সুলতান ডেকে পাঠালেন মল্লজিকে। মল্লজি, তোমার বীরত্বে আমি মুগ্ধ। আমি তোমাকে আমার সেনাবাহিনীর মাথায় দেখতে চাই। কি বলছেন সুলতান? ঠিকই বলছি। তোমার বুদ্ধি, তোমার রণকৌশলের জন্যই আমি তোমায় সেনাপতি উপাধি প্রদান করছি। আজ থেকে আহমদনগরের সুলতানের প্রধান সেনাপতি হবে তুমি। জয় সেনাপতি মল্লজির জয়! জয় সেনাপতি মল্লজির জয়! ধন্য মল্লজি, ধন্য আপনার অধ্যাবসায়, ধন্য আপনার যুদ্ধবিদ্যা। যাদব রাও, এবার তো আমি আপনার সমপদস্থ হয়েছি, মানে ক্ষমতায় সমানে সমানে হয়েছি। এবার নিশ্চয়ই আমার পুত্রের সঙ্গে আপনার কন্যার বিবাহ দিতে আপনি রাজি হবেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি বিবাহের আয়োজন করুন মল্লজি। জিজিবাইকে আমি আপনার হাতেই তুলে দেব। মহা ধুমধামের সঙ্গে শাহজির সঙ্গে জিজিবাইয়ের বিবাহ হয়ে গেল। মল্লজির মৃত্যুর পর শাহজি হয়ে উঠলেন আহমদনগরের প্রকৃত শাসনকর্তা। 1627 খ্রিস্টাব্দে পুনার কাছে শিউনির দুর্গে জন্ম হল শাহজি ও জিজিবাইয়ের পুত্র সন্তানের। নাম রাখা হল শিবাজি। দেখেছো জিজি, আমার পুত্রের কপালে জয়তিলক দেখা যাচ্ছে। বড় হয়ে ও মস্ত বড় যোদ্ধা হবে, গোটা জগতে ছড়িয়ে যাবে আমার শিবাজির নাম। তোমার পুত্র যোদ্ধা হবে এ আর নতুন কথা কি? তবে কেবল যুদ্ধ বিগ্রহ আমার ভালো লাগে না। আমার শিবাজি যেন লেখাপড়া করে, শাস্ত্র পড়ে একজন বিদ্বান মানুষ হয়, ভালো মানুষ হয়। আমার বিদ্যার দৌড় কত তা তো তুমি জানো জিজি। ওসবকে তুমি শিখিও, আমি আমার পুত্রকে শেখাবো যুদ্ধবিদ্যা, অস্ত্র চালনা, ঘোড়ায় চড়া। আর আমি আমার পুত্রকে শোনাবো রামায়ণ, মহাভারত। রামচন্দ্রের মতো ও হবে সত্যবাদী, যুধিষ্ঠিরের মতো আদর্শবাদী, আর কর্ণের মতো মহৎ হৃদয়ের অধিকারী। শিবাজির যখন 3 বছর বয়স, তখন তার পিতা শাহজি বিজাপুরের সুলতানের কাছ থেকে একটি নতুন অঞ্চলের শাসনভার বা জায়গির লাভ করে চলে গেলেন কর্ণাট নামক এক স্থানে। আমার তরোয়াল চাই, আমায় তরোয়াল এনে দাও, দাও বলছি। শান্ত হও বাছা, অমন করে না। তরোয়াল কোথায় পাবো আমি? আমি জানি না, আমার তরোয়াল চাই, এক্ষুনি চাই। কি করি বলুন তো তানাজি? এখন এই দোষী ছেলেকে নিয়ে, উফ, ওর বাবার কোনো ফেরার নাম নেই। না না না, এ তো ঠিক কথা নয়। তোমায় ফেলে, এই কোলের শিশুকে ফেলে এভাবে কেউ যায় নাকি? ছেলের হাজার একটা বায়না, মা হয়ে আমি কতটা সামলাতে পারি বলুন? হ্যাঁ গো জিজি, তুমি যে বললে অনেক পত্র লিখেছো স্বামীকে, তা সেসবের উত্তর পাওনি? উত্তর পেলে কি আর এত দুর্ভাবনায় মরি তানাজি? জানি না কপালে কি আছে। আমাদের দেখাশোনা করার একটা লোক পর্যন্ত নেই। কে বলল নেই? দাদাজি কুণ্ডদেব, আপনি? কি হয়েছে তানাজি? শাহজির পরিবার বিলাপ করছে কেন শুনি? কি বলবো দাদাজি, আপনি ব্রাহ্মণ পণ্ডিত, আপনাকে গোপন করে লাভ নেই।
শাহজি তার পরিবারকে একেবারে জলে ফেলে দিয়ে গেছে। বলো কি তানাজি, সে তো এমন মানুষ নয়, তা এদের এখন চলছে কি করে? অর্থের অভাব নেই দাদাজি, লোক বলের অভাব, দেখাশুনো করার লোকের অভাব। চিন্তা করো না জিজিবাই, তোমাদের জন্য এই বৃদ্ধ সব সময় আছে। দাদাজি, এ মহল্লায় সকলে জানে বৃদ্ধ কুণ্ডদেব বিবাহ করেননি, পুজো আচ্চা ধর্মকর্ম নিয়ে থাকেন। কিন্তু সত্যিটা হলো, বিবাহ না করলেও সংসারের খুঁটিনাটি আমি কিছু কম বুঝি না। আমার শিবাজিটা বড্ড বায়না করে, খুব দুরন্ত। শিশু দুরন্ত হবে না তো কি এই বৃদ্ধ দুরন্ত হবে? বলো তো বাছা, আমি তোমার কে হই? কে তুমি? উনি তোমার দাদাজি, দাদাজি কুণ্ডদেব। তুমি আমায় ঘোড়ায় চড়া শেখাবে? আলবাত শেখাবো। তরোয়াল এনে দেবে? কটা তরোয়াল চাই বলো? আমি যুদ্ধ করা শিখবো। নিশ্চয়ই শিখবে, যা প্রাণে চায় তাই শিখবে। নাও জিজি, তোমার আর চিন্তা নেই, মুশকিল আসান হয়ে দাদাজি কুণ্ডদেব এসে পড়েছেন। আপনি যদি আমাদের ভার নেন, আমি নিশ্চিন্ত হব দাদাজি কুণ্ডদেব। আজ থেকে তোমাদের আর কোনো ভাবনা নেই, আমি নিজের কাঁধে নিলাম তোমাদের সব দায়িত্ব। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে চোখের সামনে কৌরবদের মধ্যে নিজের এত আত্মীয়দের দেখে অর্জুন বললেন, আমি যুদ্ধ করব না, আমার চেনা মানুষদের এভাবে আমি মারতে পারবো না। তারপর কি হলো মা? যুদ্ধ বন্ধ হয়ে গেল? না না, তা কেন? অর্জুনের সারথি ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে বললেন, তুমি সত্যের জন্য, ধর্মের জন্য যুদ্ধ করছো। যুদ্ধ বিগ্রহে যোদ্ধাকে অস্ত্র ধরতেই হয়, শত্রুকে বিনাশ করতেই হয়। তারপর অর্জুন উঠে দাঁড়ালেন, শুরু হলো ধর্মযুদ্ধ। আর কর্ণর কি হলো? দাদাজি তো বলেন কর্ণ মহাবীর। হ্যাঁ, মহাবীরই তো। যুদ্ধ করতে করতে কর্ণর রথের চাকা মাটিতে বসে গেল। এ বাবা, তাহলে রথ চললো কি করে? কর্ণ রথের চাকা মাটি থেকে তোলবার চেষ্টা করতে লাগলেন। সহজে হার মানার পাত্র নন তিনি, কিন্তু অর্জুন তীর ছুড়লেন কর্ণের দিকে। যার হাতে অস্ত্র নেই তার দিকে কেন তীর ছুড়বেন অর্জুন? যুদ্ধের এটাও এক কৌশল বাছা। যোদ্ধাকে বুঝতে হয় কখন প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়েছে, আর ঠিক তখনই আক্রমণ করতে হয়। তাহলে তো কর্ণ তার বীরত্ব দেখাবার সুযোগই পেলেন না। ঠিক ঠিক, কর্ণ তার বীরত্ব দেখাবার সুযোগই পেল না, কিন্তু তুমি অনেক সুযোগ পাবে বীরত্ব দেখানোর। আমি কর্ণর মতো হব দাদাজি, অর্জুনের মতো কেউ আমাকে মারতে পারবে না। কেন, তুমি অর্জুন হতে চাও না? না, অর্জুনের তো সবাই ছিল, কর্ণর তো কেউ নেই, তবু সে মহাবীর। ঠিক কথা, চমৎকার কথা। জিজিবাই, শুনেছ তোমার শিবাজির কথা? ও শুধু একজন বড় যোদ্ধা হবে তাই নয়, একজন বড় মনের মানুষও হবে, দেখে নিও। আপনি ব্রাহ্মণ পণ্ডিত, আপনি আশীর্বাদ করুন, তাই যেন হয়। তাহলে আমি শান্তি পাব। মা শিবানী যেন তাই করেন। দাদাজি, আমি কবে বড় হব? বড় যোদ্ধা কবে হব? হবে হবে, খুব শিগগিরই তুমি বড় হবে। তোমাকে বড় হতেই হবে, তবেই যে তোমার মায়ের স্বপ্ন পূরণ হবে। দাদাজি কুণ্ডদেবের কাছে শুরু হলো শিবাজির অস্ত্র চালনার শিক্ষা, যুদ্ধবিদ্যায় পারদর্শী হবার শিক্ষা। সেই সঙ্গে মা জিজিবাইয়ের কাছে চলল রামায়ণ মহাভারত শোনা। তোমার শিবাজি খুব মনোযোগ সহকারে অস্ত্র চালনা শিখছে বটে, কিন্তু লেখাপড়ায় এ ছেলের মোটেই মন নেই। চেষ্টা করেও তাকে আচার্য মশাইয়ের পাঠশালায় পাঠানো যাচ্ছে না জিজিবাই। কিন্তু ও তো পাঠশালায় যাবার জন্য তৈরি হয়ে রোজই বেরোয় দাদাজি। পাঠশালার নাম করে কোথায় যায় জানো তোমার ছেলে? আমি কি করে জানবো দাদাজি? ও ছেলে সময় সুযোগ বুঝে বনে জঙ্গলে পাহাড় পর্বতে শিকার করতে যায়। অতটুকু ছেলে শিকার করতে শিখেছে? আমি তো ওর মুখে শুনলাম শিকারে বেশ ওস্তাদ হয়েছে সে।
কিন্তু চিন্তাটা শিকার নিয়ে নয়, আমার চিন্তার কারণটা অন্য। আপনি কি নিয়ে ভাবছেন দয়া করে আমায় বলুন দাদাজি। এই আহমদনগর থেকে কয়েক ক্রোশ দূরে মাউলি নামের একদল উপজাতি থাকে। তারা খুব অসভ্য ও বন্য প্রকৃতির। শুনলাম তোমার শিবাজি সেই মাউলি উপজাতির বালকদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে। বলেন কি দাদাজি? ওদের পাল্লায় পড়লে তো ছেলে আমার উচ্ছন্নে যাবে। ও আপনাকে মান্য করে, আপনি আটকান আমার শিবাজিকে। কিসের নেশায় মিশছে ও ওদের সাথে? আসলে মাউলিদের স্বভাবটা বন্য হলেও ওদের ছেলেদের মনের ভেতর অসীম সাহস আর আর সবার শরীরেই খুব শক্তি। ওরা নাকি শিবাজিকে খুবই ভালোবাসে। হঠাৎ ওকে ভালোবাসতে গেলেন কেন? তোমার ছেলে নাকি ওদের নেতা, ওদের পান্ডা। রক্ষা করুন দাদাজি, আমার ছেলেকে আপনি রক্ষা করুন। ভয় পেও না মা, চিন্তা আমারও হচ্ছে, তবে ভুল পথে পা বাড়ানোর আগেই আমি ওকে থামাবো। তুমি নিশ্চিন্ত থাকো। এই 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 থাম বলছি, থাম। কতবার তোদের বলেছি নিজেদের মধ্যে মারপিট করবি না। এভাবে শক্তিক্ষয় করলে তোরা যুদ্ধ হবে কি করে? দেখো না, আমি গাছে উঠছিলাম, ও আমার ঠ্যাং ধরে টান মেরেছে। মোটেই না, ও নিজেই পাহড়কে পড়ে গেছে। আমি গাছের ডালে একটা সাপকে ধরতে গেছিলাম, সেটা দেখে ও ভয় পেয়েছে। আমি সাপ দেখে ভয় পাই না, আমি গর্ত থেকে খালি হাতে সাপকে টেনে বার করি। এই তো বীরের মতো কথা। যোদ্ধাকে সাহসী হতে হয়, কর্ণের মতো সাহসী। কর্ণকে? কর্ণ হলেন মহাভারতের একজন বীর যোদ্ধা। সে খালি হাতে সাপ ধরতে পারে? ধুৎ, সাপ ধরবে কেন? তিনি বড় বড় অস্ত্র দিয়ে যুদ্ধ করতেন, অর্জুনের সঙ্গে যুদ্ধ করেছিলেন। সেসব গপ্প আমি তোদের পরে বলবো। এখন যে যা তীর ধনুক হাতে নাও। চালাও তীর। শাবাশ! এবার তরোয়াল চালাতে হবে সবাইকে। তরোয়াল নিয়ে জায়গা মতো দাঁড়াও, শুরু করো লড়াই। থামো এবার, আমার কাছে এসো সবাই। আমাদের সৈন্য দল এখন তৈরি, আমরা চাইলেই যুদ্ধে যেতে পারি। বলো, তোমরা যুদ্ধে যেতে চাও? যুদ্ধের জন্য আরো অস্ত্র চাই, আরো সৈন্য চাই, আরো অর্থ চাই। সেসব আমরা কোথায় পাবো? আমাদের একটা দুর্গ দখল করতে হবে। যে কোনো রাজ্যের যে কোনো একটা দুর্গ চাই আমাদের, তাহলেই অস্ত্র পাবো অনেক, ধনরত্ন পাবো অনেক। কোন দুর্গ আক্রমণ করবে? কোন দুর্গ? চোখ কান খোলা রাখো। কোথায় কোন দুর্গে হানা দেওয়া যায়, সেখানে যাবার গুপ্ত পথ ঠিক কোথায়, আমাদের সে সব খুঁজতে হবে। তারপর চুপি সাড়ে ঝাঁপিয়ে পড়তে হবে। একটা দুর্গ দখল করতে পারলে আরো অনেক দুর্গ দখল করতে পারবো আমরা। তখন এই গোটা আহমেদনগর হবে আমাদের। শিবাজির এই সব কর্মকাণ্ডের খবর পৌঁছল তার পিতা শাহজির কানে। ক্রুদ্ধ হলেন শাহজি। তোমার এত বড় সাহস, তুমি ওই মাউলি উপজাতিদের অস্ত্র শিক্ষা দিয়ে সৈন্যদল বানানোর চেষ্টা করছো? এতে অন্যায় কি আছে পিতা? তোমায় কে বলেছে ওদের নেতা হতে, ওদের সঙ্গে মিশতে? ওদের শক্তি আছে, আর ওদের মনে লড়াই করবার সাহসও আছে। কতগুলি অসভ্য বর্বর ছেলে, তাদের নিয়ে রাজা হওয়ার স্বপ্ন দেখছো তুমি? জানি পিতা, মাউলিরা সভ্য মানুষ নয়, কিন্তু মানুষ তো বটে। ওদের কেউ ভালোবাসে না, কিন্তু আমি তো ওদের ভালোবাসি। রাজা হতে আমি চাই না, আমি ওদের বন্ধু হতে চাই পিতা। বাহ, চমৎকার! কণ্ডদেবের কাছে এই শিক্ষা পেয়েছো তুমি? আমি ওকে প্রকৃত মানুষ হবার শিক্ষা দিয়েছি শাহজি। এই কি মানুষ হওয়ার শিক্ষা? সুলতানের কানে খবর গেলে কিংবা মুঘল বাদশার কানে খবর গেলে এর পরিণতি কি হবে আন্দাজ করতে পারেন? যে বালক পিতাকে কাছে পায় না, পিতৃস্নেহ থেকে বঞ্চিত হয়, তার আর কি পরিণতি হতে পারে শাহজি? আমি সাবধান করছি আপনাকে, এই ছেলে আগুন নিয়ে খেলা করছে।
ওকে থামান, নইলে আপনারও সর্বনাশ হবে। বড় হবার স্বপ্ন দেখছো তুমি। স্বপ্ন দেখা ভালো, কিন্তু রাতারাতি বড় হতে গেলে হিতে বিপরীত হয়। দাদাজি, আপনিও কি আমার উপরে ক্রুদ্ধ? না শিবাজি, আমি জানি তুমি একটা সৈন্যদল গড়ছো, কিন্তু যুদ্ধ বিগ্রহ করার বয়স তোমার এখনো হয়নি। সে অধিকার তুমি অর্জন করোনি। সেই অধিকার আমার কবে হবে? সময় তো ফুরিয়ে যাচ্ছে না শিবাজি, অপেক্ষা করো। সময় এলেই আমি তোমাকে অনুমতি দেব। তার আগে ভুলেও কিছু করো না, এক পাও ফেলো না কোনো দিকে। 1647 খ্রিস্টাব্দে হঠাৎ করে মৃত্যু হল দাদাজি কোন্ডদেবের। তার মৃত্যুর পর শিবাজিকে বাধা দেওয়ার মতো আর কেউ রইল না। যোদ্ধাগণ, আমার কাছে খবর এসেছে বিজাপুরে সুলতান মোহাম্মদ আদিল শাহ রোগগ্রস্ত হয়ে পড়েছেন। এটাই আমাদের কাছে সুযোগ। বিজাপুরের দুর্গগুলিতে ঝাঁপিয়ে পড়তে হবে, লুট করে নিতে হবে ওদের অস্ত্র, ওদের ধন সম্পদ। চলো চলো, আমরা এগিয়ে চলি। জয় শিবাজি, জয় জয় শিবাজি, জয়। একের পর এক দুর্গ অধিকার করতে থাকে শিবাজির সৈন্যবাহিনী। হাতে আসে প্রচুর অর্থ। সেই অর্থ দিয়ে রাজগড় নামক স্থানে শিবাজি নির্মাণ করালেন এক বিশাল দুর্গ। আজ থেকেই রাজগড় দুর্গ হলো আমাদের ঘাঁটি। এখান থেকেই আমাদের সৈন্যদল পাড়ি দেবে দূর দূরান্তে। বিজাপুরের সুলতানকে একদিন আমরা হারিয়ে দেব। গোটা ভারতবর্ষ হবে আমাদের দেশ। আমাদের জন্মভূমি হবে শুধু আমাদের। শিবাজির বীরত্ব কাহিনী দেশময় ছড়িয়ে পড়ল। সবাই জানল এক মারাঠা যোদ্ধার আবির্ভাব ঘটেছে, যে হয়ে উঠতে পারে দেশের রাজা। জয়